আমার যে ডাকতে ভালো লাগবে। আচ্ছা, আর কোন চাই তোমার? তাহলে আজকে যাই। কিশোর এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। আরে সমস্ত দিন তো কেবল সোনার তাল খুলে আনি, তার মধ্যে থেকে একটু সময় চুরি করে তোমার জন্য এই ফুল খুলে আনতে পারলে বেঁচে যায়। কিশোর জানতে পারলে যে ওরা তোকে শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্ত করবে তোমার চাই চাই, আমার আনন্দ নেই যে রক্ত করবে এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এই এখানকার জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ আমি খুঁজে পেয়েছি। আমাকে দেখিয়ে দে কিশোর, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে আমি তোমাকে ফুল জোগাবো, এ আমার নিজের ফুল। আচ্ছা আচ্ছা তাই শোন, কিন্তু তুই একটু সামনে চলে। না, আমি সামনে চলবো না, চলবো না। ওই ওদের মায়ের মুখের উপর দিয়ে রোজ তোমাকে ফুল এনে দেবো। ওদের মায়ের মুখের উপর দিয়ে রোজ তোমাকে ফুল এনে দেবো। অনেকক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? মনটাকে যখন নাড়া দিয়ে যাও তখন একটু সাড়া দিয়েই বা গেলে। দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে দেখে তোমার এত বিস্ময় শিখিয়ে দেবো। সকালে ফুলের মনে যে আলো আসে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর যত্ন করতে তুমি সেই আলোটা। তা তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাঁটতে বেড়াচ্ছে। তাড়াতাড়ি সুড়ঙ্গ খুঁড়ে তোমরা যক্ষের ধন বের করে করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবীটাকে কবর দিয়ে রেখেছে। হ্যাঁ, আমরা তো সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। সোনার তালের তাল বেতালকে বাঁধতে পারলে পৃথিবীকে তার মুঠোর মধ্যে। তারপরে তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত গানের দেয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। সে যে মানুষ আছে সে কথা ধরা পড়ে। তোমাদের ওই অন্ধকার জালটা খুলে ফেলে রাজাকে টেনে বের করে নিয়ে আসতে ইচ্ছে করে। আমাদের এই মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ থাকা রাজারও ভয়ঙ্কর কথা। এইসব তোমাদের বানিয়ে তোলা কথা। হ্যাঁ, বানিয়ে তোলাই তো। উলঙ্গের কোনো পরিচয় নেই, বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা তাকে বানিয়ে দিবে। এসো আমার ঘরে এসো, তোমাকে তত্ত্ব কথা বুঝিয়ে দিতে বড় আনন্দ। না না, এখন না, এখন আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখবো। সে থাকে জালে দাঁড়াবে, ঘরের মধ্যে ঢুকতে দেবে। আমি জালের কথা মানি না, আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। জানো, আমিও আছি একটা জালের পিছনে। মানুষের সমস্তটুকু বাদ দিয়ে কেবল মন্দিরটুকুই বেঁচে আছে। রাজা যেমন ভয়ঙ্কর, আমিও দেখি ভয়ঙ্কর বলি। আমার সঙ্গে ঠাট্টা করছো তুমি, তোমাকে তো ভয়ঙ্কর থাকে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে সঙ্গে আনবে না কেন? হ্যাঁ, সব কিছুকে টুকরো করে আনেই তো এদের পদ্ধতি। কিন্তু তাও তোমাকে বলি নন্দিনী, এখানকার এই মরা ধনের মাঝখানে তোমার এই প্রাণের ধনকে কেন আনতে চাও? আমার রঞ্জনকে এখানে আসে, এদের মরা পাথরের ভিতর প্রাণ জেগে উঠবে। একা নন্দিনীকে নিয়েই যখন সন্তানরা সব অতবড় বিষয় করেছে, রঞ্জনকে আনলে তাদের হবে। আচ্ছা নন্দিনী, কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই লক্ষ্য করতে তোমার ভয় করছে না? কেন ভয় করবে কেন? গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় করে, সূর্যকে ভয় করে না। লক্ষ্য করে সেই গ্রহণ লাগাবো। সোনার গর্তে রাহুতে ওকে খাট লেখেছে, নিজে আসতো নয়, ও কাউকে আসতে রাখতে চায়। আমি তোমাকে বলছি নন্দিনী, এখানে থেকো না। তুমি চলে গেলে এখানকার গর্তগুলো আমাদের সামনে আরো ফাঁক করে উঠবে জানি, কিন্তু তবু বলছি পালাও, পালাও। যেখানকার লোকে দোষ করে না, ধরা আন্দোলনকে টুকরো টুকরো করে ছেড়ে না, সেইখানে কিন্তু তোমার রঞ্জনকে নিয়ে সুখে থাকো। তোমার ডান হাতে ওই যে রক্ত করবি কঙ্কন, ওর থেকে একটু
তুমি এই যে রক্তকরবীর আবরণ করো, এর একটা কিছু মানে আছে। আমি তো জানি না কি মানে। হয়তো তোমার ভাগ্য খুলে গেছে। মারুতি ছিল, মল্লিকা ছিল, গ্রামে এই সমস্ত কিছু বাদ দিয়ে ওই রক্তকরবী তুমি কেন বেছে নিলে জানো? মানুষ এমনি করে নিজের ভাগ্য পুরুষ করেছে। রঞ্জন রঞ্জন কখনো আমাকে আদর করে বলে রক্ত করো। আমি জানিনি, আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। তাই সেই রং গলায় পড়েছি, মুখে পড়েছি, হাতে পড়েছি। আমাকে ওর থেকে একটি ফুল অন্তত দাও, কেবল সরকারের দান রঙের তত্ত্বটি বুঝবার চেষ্টা করি। না, আজ রঞ্জন আসবে, সেই আনন্দে এই ফুলটি তোমাকে দিল। রঙের তত্ত্বটি বুঝবার চেষ্টা করি। রঙের তত্ত্বটি বুঝবার চেষ্টা করি। শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে দেখো না, আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। ফুটফুলের পানা গেঁথে পদ্মপাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মানে রক্ত করবে। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝড় না ঝড়ে তোমার গলাতেও মালা তুলবে। জাল খুলে দাও, ভিতরে যাবো। আসতে দেব না, কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে গান শুনতে পাচ্ছি। কিসের গান? ও সেটা, জানাতে পারবো বেশি আসলে হায় 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 তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় দেখছো না, ও সেই নতুন পাতা ধারে লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। হাওয়ার মিঠাই উঠলতে দীর্ঘধুরা ধানের খেতে হাওয়ার মিঠাই উঠলতে দীর্ঘধুরা ধানের খেতে নদীর সোনা ছড়িয়ে পড়ে নদীর সোনা ছড়িয়ে পড়ে মাটিরা চলে মরি হায় 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 তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি ঝুলে ঝুলে আবার খুশি হলো ঘরেতে আছে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো আমি মাঠে যাব কেন? কোন কাজে লাগবো? কাল তোমার চোখে কাজের চেয়ে অনেক সহজ কাজটাই তো আমার কাছে শক্ত। সরোবরকে ফেলারের উপর পড়া ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা পেও না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হলো। নিজের বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে দিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পৃথিবী তোমার হাতের ওই আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে এই ধানের ক্ষেত। আচ্ছা রাজা, পৃথিবীর এই মহা ফল দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন? ভয় কিসে? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেন। কিন্তু তখন যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ওই সহ্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসন্ধান দিয়ে আসো। দেখছো না, দেখছো না, এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাদ? খুনোখুনি কারাগারের অভিসম্পাদ। সাপের কথা জানি নে, শুধু এই জানি যে আমরা শক্তি নিয়েই আসি। আচ্ছা, আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী? ভারী খুশি লাগে। তাই তো বলছি রাজা, আলোতে বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। আলোর খুশি উঠল দেখে ভালোবেসেছে শিশির লেগে আলোর
মরি হায় হায় হায়। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকে রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছে। তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভিতরে পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চলে ফেলতে চাই। কি বলছো তুমি? তোমার ওই রক্ত করবীর আঘাতটুকু ছিঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে করতে পারিনি। কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে। তেমনই বাধা তোমার মধ্যে কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো। সে আরেকদিন বলবো, আজ তো তোমার সময় নেই, আজ যাই। না না, যেও না, বলে যাও আমাকে কি মনে করো বলো। কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে, ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমার মন নাচে। হ্যাঁ, মন নাচে। আচ্ছা, রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে সময়, শুধু এই কথাটি বলে যাও। সে নাচে তাল আলাদা, ও তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব থেকে বুঝিয়ে বলতে পারিনি, আমি যাই। যেও না, যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কিনা। হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই। ও ঘুরে ফিরে সেই একই কথা, এইসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কোথায়। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো তাকে? পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে আমি হেরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। তুমি তো নিজেকেই জালে বেঁধেছো, তারপরে কেন যেমন ছটফট ছটফট করছো বুঝতে পারি। আমি তো প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। আমি ক্লান্ত। এই পবিত্র পরিসরে তুমি যেহেতু ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাই। একদিন দূর দেশে তোমারই মতো একটা ক্লান্ত পাহাড় আমার মতন দেখেছিল। বাইরে থেকে দেখে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ভিজিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে যায়। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছি। নন্দী, আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সে এর উল্টো। আমার মধ্যে কি দেখছো তুমি? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারি না। বুঝতে পারলে না? সেই ছন্দে
বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নটবালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দে নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর, আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তুমি আমাকে তোমার ঘরেই যেতে দিলে না, তবে কেন এইসব বলছো? না না, আমার অনবকাশে জান ফেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনের লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো। এখনো সময় হয়নি, এখনো সময় নয়। আমি তোমাকে বলছি না যা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে দাঁড়ায়, সে ছুটিতে রক্ত করবীর মধু দিয়ে ভরে রাখে কে? আমি কি জানি নে? নন্দী, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে। মধু কোথায় পাবো? ছুটি কি করে মধুকে ভরে, তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। এবং সুন্দর। হ্যাঁ, সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়, কিন্তু অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, দিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর না, যাও, অনেক হয়েছে, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি যাচ্ছি, কিন্তু বলে গেল আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতে তাকে ঠেকাতে পারবে না। আমার মত কোথায় ঢুকেছে চন্দা? বল করো। কি কথা? হ্যাঁ, সকাল থেকে মন আজ ছুটির দিন, কাহারদের মানব চণ্ডীর মতো গেছে। আজ ভজা পূজা, সঙ্গে অস্ত্র পূজা। বলো কি, ওরা কি ঠাকুর দিতে মানে নাকি? কেন তুমি জানো না? ওদের মদের ভাড়া, অস্ত্রশালা, মন্দির সব তো একেবারে গায়ে গায়ে। তা ছুটি পেয়েছো বলেই মন, ওই গায়ে থাকতে পারবো না ছুটিতে তো। না, বনের পাখিকে ছুটি দিলে সে উঠতে পায়, আর খাঁচার মধ্যে পাখিকে ছুটি দিলে সে মাথা ঠুকে মরে। এই যক্ষপুরীতে কাজের চেয়ে ছুটি বিষম বলায়। আরে তা কাজ ছেড়ে দাও না বাবু, চলো না ঘরে ফিরে। ঘরে যাওয়ার রাস্তা যে বন্ধ, তুমি জানো না? কেন বন্ধ কেন? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই। আমরা কি ওদের দরকারের গায়ে আট করে লাগানো? হ্যাঁ, যেন ধানের গায়ে তুষ। আরে বাবা, বাড়তি কি কিছুই নেই? আমাদের বিশু পাগল বলে, আস্ত হয়ে থাকাটা পাঠার কেবল নিজের জন্যই দরকার। যারা তাকে খায় তারা তার হাড়, গোড়, লেজ, ফুল সব বাদ দিয়েই খায়। এমনকি হালকা ডেকার বলে ডাক্তার বাহুল্য বলে আপত্তি করে। বিশু পাগল এদিকেই গাইতে আসছে। আমার করে থাক পিছে, তোমার ঘোমটা খুলে দাও, তোমার নয়ন তুলে যাও, দাও হাসিতে মোর পরাঞ্ছে। কে কে নে তুই, কে নে মোর স্বপন তরি, কে? এই যে তোমার স্বপন তরির মেয়েটি কে সে আমি জানি। বাইরে থেকে
কেমন করে জানবে? আমার দড়ির মাঝখান থেকে তাকে তো দেখো না। তুমি লোকাবে একদিন এই করে দিলুম তোমার ওই রাধের নন্দিনী। বিশু ভাই, তোমার জ্ঞান জানতে চাই, আমরা মদ খাই কেন? মদ খাই, একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, ওরা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ কর কাজ কর। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, ওরা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। অন্তরাত্মা তাই তো হাটের মত নিয়ে এত মাতামাতি করছে। সহজ নিঃশ্বাসে যখন বাধা পড়ে তখনই মানুষ ভাবলে নিঃশ্বাস টানে। তো এসো না বিয়াই, পালাই আমরা। পালাই? হ্যাঁ, কোথায়? সেই নীল চাদর নিচে খোলা মদের আড্ডায়, রাস্তা বন্ধ, তাই তো কয়েকখানা চোরাই মদের উপর এমন ভয়ঙ্কর টান। আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ, তাই 12 ঘন্টার সমস্ত হাসি গান সূর্যের আলো ভরা করে ফিরে দিয়েছি এক চুমুকের তরল আগুনে। যেমন খাওয়া তেমনই নিবিড় ছুটি। যাই বলো বিশু বিয়াই, যোগ্যপুরীতে এসে তোমরাই মজা কই আমাদের মেয়েদের তো কিছু বদল ঘটেনি। হয়নি তো কি, তোদের ফুল গাছে শুকিয়ে এখন সোনা সোনা করে প্রাণটা খাবে। না না, কখনো না। আমি বলছি, হ্যাঁ, ওই যে ঠাকুর হতবাগা 12 ঘন্টার পরে আরো 4 ঘন্টা যোগ করে খেতে মরে। তার কারণ ঠাকুরও জানে না, তুমিও জানো না, অন্তর্যামী জানেন। আসলে সোনার শব্দ ভেতরে ভেতরে ওকে চাবুক মারে, সে চাবুক সরকারের চাবুকের চেয়েও পড়া। আচ্ছা বেশ বেশ, তাই না হয় হলো। তা চলো না দেশে ফিরে যাই। সর্দার সর্দার যে কেবল ঘরে ফেরার রাস্তা বন্ধ করেছে তা নয়, ইচ্ছেটা শুদ্ধ আটকেছে। আর যদি বা দেশে ফিরে যাও টিকতে পারবে না, তাহলে সোনার নেশায় ছুটে ফিরে আসবে। আফিমকর পাখি গো, আফিমকর পাখি যেমন ছাড়া পেলেও খাঁচায় ছেড়ে। আচ্ছা ভাই বিশু, তুমি তো এতদিন পুঁথির পরে পরে তোমার 2 চোখ খোয়াতে বসেছি, ওরা তোমাকে আমাদের মতো মূর্খদের সঙ্গে কোদাল ধরালে কেন? এই কথাটা এতদিনও বোঝা গেল না। এই কথা ঠিক বাবা, বিয়াইয়ের কাছ থেকে কিছুতেই কি বল দেখি? এই যে তোমাকে ওরা আমাদের দেখার জন্য চল রেখেছিল, জানতে যদি জ্যান্ত রাখলি কেন? এও জানি যে ও কাজ তোমার দ্বারা হলো না। এমন আরামের কাজে টিকতে পারলে না বিয়াই। আরামের কাজ? একটা সজীব দেহ, তার পিছনে পৃষ্ঠপ্রণ হয়ে লেগে থাকা। বললাম দেশে যাব, শরীর বড় খারাপ। সরকার বললে আহা, এত খারাপ শরীর নিয়ে দেশে যাবেই বা কি করে? তবু চেষ্টা দেখ, চেষ্টা দেখি। দেশে দেখি যক্ষপুরের কবলের মধ্যে ঢুকলে তার হাত বন্ধ হয়ে যায়। এখন তার যতটা ভিতরে যাওয়ার পথ ছাড়া আর কোনো পথ নেই। দুঃখ কি বিষ্ণু দাদা, তোমাকে তো আমরা মাথায় করে রেখেছি। প্রকাশ পেলেই মারা যাবে। ওদের আলোর পরে যেখানে সরকারের দৃষ্টি পরে সেখানে শোনাবেন, যতই মকমক শব্দে কোলাবেনের অভ্যর্থনা করে তার কানে গিয়ে পৌঁছে গোড়া সাথে। কতদিনে তোমাদের কাজ করে বিয়াই? বাড়িতে তো দিনের শেষ লেগে না, একদিনের পর 2 দিন, 2 দিনের পর 3 দিন, সুড়ঙ্গ কেটেই চলেছি, কেটেই চলেছি। 1 হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, তাল তাল সোনা তুলে আনছি। 1 তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল। যক্ষপুরে অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, কোন অর্থে পৌঁছয় না। তাই তাই ওদের কাছে আমরা মানুষ নই, আমরা কেবল সংখ্যা। ভাই
তুমি জানো কত সংখ্যা? এই যে পিঠে টাকা আছে 47-এর ফল। হ্যাঁ, আমি 69-এর মা। দেশে ছিল মানুষ, এখানে হয়েছে 10-25-এর ছাপ। বুকের ওপর দিয়ে জুয়ো খেলা চলছে। নবান্নের সময় এলো বলে গ্রামে গ্রামে তার যোগান চলছে। পায় করি দাদা, পায় করি। একবার সরকারকে গিয়ে যে বুদ্ধিত সরকারকে এখনো চেরোনি। কেন? ওকে তো আমার পেট ঝকঝকে মকরের দাঁত, মাঝে মাঝে বড় পরিপাটি করে কামড়ে ধরে। মকর আর স্বয়ং ইচ্ছা করলেও হালকা করতে পারে না। ওই যে সরকার দাদা। তবেই হয়েছে। নিশ্চয়ই আমাদের কথা শুনেছে। কেন? আমি তো তেমন কিছু বলিনি। কথাকে বলি আমরা, আর মাঝে যে করে ওরা। তাই কোন কথার দিকে কোন চালে আগুন লাগায় কেউ জানে না। সরকার দাদা, কেন? যে বাসা দিয়েছি সে তো খাসটা। হ্যাঁ, বাড়ির থেকে অনেক ভালো। সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গিয়েছে। হ্যাঁ, 69-এর মন। তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় সারসে চাইছেন বকের তলকের না। সরকারজি, তোমার ঠাট্টা শুনে আমোদ লাগছে না। না যাওয়ার মতো পায়ের জোর থাকলে এখান থেকে টেনে দৌড়বান। তোমাদের এলাকায় নাচানো ব্যবসা কত সাংঘাতিক তা মোটা মোটা দৃষ্টান্ত দেখে এমন হয়েছে যে সাদা পায়ে চলতেও পা কাঁপে। বলতে বলতে উপস্থিত। নাতনি, একটা সুখবর আছে। এদের ভালো কথা শোনাবার জন্য কিনারাম গোসাইকে আনিয়ে এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচটা উঠে যাবে। রোজ সন্ধ্যাবেলায় গোসাইজির কাছ থেকে এরা না, সেটা হবে না সদাজি। এখন সন্ধ্যাবেলায় মদ খেয়ে বড় জোর মাতলামি করি, কিন্তু উপদেশ শোনাতে নরহত্যা ঘটে যাবে। আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে। এদের কানে একটু শান্তি মতো দেবেন, ভারী দরকার। এদের কথা বলছে, এরা তো স্বয়ং বোঝার নিচে নিজেকে চাপা দিয়েছে। ভাবলে শরীর পুলকিত হয়, পুলকিত হয়। বাবার শান্তি এখন ঠাউরে দেখো, যে মুখে নাম কীর্তন, সে মুখে অন্ন আর শরীর পবিত্র হয়েছে নামা পরীক্ষা কম কথা আশীর্বাদ করে তাহলে ঠাকুরের দয়াও তোমাদের কণ্ঠ খুলে বলো হরি হরি হরি, তোমাদের সব বোঝা কি মধুর, কি মধুর। বাবা বাবা, অনেকদিন এমন কথা শুনিনি। পায়ে ধরে দাও বাবা। কিন্তু আত্মপালে এত অপপ্রায় কিসের জন্য? প্রণামী আদায় করতে চাও, রাজি আছি, কিন্তু এই ভণ্ডামি সহ্য করবো না। আগুলার ক্ষেত্রে আর রক্ষে নেই। চুপ চুপ। সকাল পরকাল তুমি বাঁকে বাঁকে চলো। তোমার গতি হবে কি? আমার মধ্যে তো তোমার আগে ছিল না। আমি বেশ দেখতে পাচ্ছি তোমাদের উপরে নন্দিনী হাওয়া লেগেছে। জয় বল সর্দার, এই কি সরলতা, সে সরলতা যে আমরা শেখাবো কি? এরাই তো আমাদের শিক্ষা দেবে, বুঝেছ? বুঝেছি বই কি, আর এও বুঝেছি
উৎপাতটা বেড়েছে কোথা থেকে? এদের দায়িত্ব আমাকেই নিতে হচ্ছে। প্রভুপাদ বরঞ্চ ওপাড়ায় গিয়ে নাম কীর্তন শুনিয়ে আসে। ওপাড়ার পড়াতিরা কেমন খিটখিট ছিল। কোন পাড়া বললে শুনো? ওই যে পাড়া, যেখানে ৭১ ট হচ্ছে মোড়, মূর্তান্ত নয় ৬৫, যেখানে থাকে তার মায়ের বাবা দন্তান্ন পাড়া যদিও করছে বলে থাকে না, এটা কিন্তু ইদানিং অনেকটা মন্ত্র নেবার মতো কাজ। তো আর কত মাস পরে বুঝটা কামলো, কেননা নাহং করার পর রোজের চাপে অহংকার কাটলো। তারপরে আমাদের এরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। ঊনসত্তরের মুখ, তোমাদের এই পাড়ার মেজাজটা যেন কেমন দেখছি। তা হতে পারে গোসাইজি, হ্যাঁ গোসাইজি এদের পূর্ণ অবতার বললে, কিন্তু শাস্ত্র মতে অবতার হয় পূর্ণ হঠাৎ বড়াও হয়। বর্ণের বদলে বিপদ দন্ত, আর ধৈর্যের বদলে তো বিশু দাদা একটু খাও। কিছুতেই না, শুনে রাখলো, মনেও রাখলো। দেখলে দেখলে সর্দার লোকটা কি সরেস, কেমন হেসে কথা পায় সবার সঙ্গে। মকরের যাতে শুনতে আসে অন্তিমে পাগল ভাই কে বাড়িয়ে তোমার নন্দিনী ডাক করলো। আজকের মতো আর বিশু দাদাকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তোমার বিশু দাদার আশা রেখো না। আচ্ছা বেয়াই বেয়াই, কোন সুখে তোমাকে ভুলিয়েছে বলো দেখি। ভুলিয়েছে দুঃখে, মানে এমন মন দিয়ে কথা বলো কেন? তোরা বুঝবি না, এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আছে। না না, বুঝবো না বুঝবো না, এই কথাটা বলে দিলুম। তোমরা সেই মেয়েকে যত কম বোঝো, সেই তোমাদের তত বেশি কানে। আমরা চাঁদা দিতে আমাদের দর কম, কিন্তু তোমাদের সোজা পথে নিয়ে চলি। এই বলে দিল, ওই মেয়েটা তোর রক্ত করবি নাকি ওর মালার ফাঁসে তোমাকে সর্বনাশের পথে টেনে আনবে। তাকে দেখো কি, চলো। দূরে রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গিয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? ওই যে ক্লান্ত রাত্রির তাড়িয়ে ঝেঁটিয়ে ফেলা হচ্ছিস তো। আজ মনে খুশিতে ভাবলো এখানকার টাকার উপর চড়ে ওদের গানে যোগ দেবো। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার টাকা, তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরে দেখতে পাই। আসলে তোর মুখে এমন কথা শুনলে আশ্চর্য লাগে। কেন? যজ্ঞপুরীতে ঢুকে অব্দি এতকাল মনে হতো এখানকার মানুষগুলোর সাথে এক দেখিতে ঢুকে আমাকে একটা পিণ্ড পাঠিয়ে দিল। তার মধ্যে কোনো ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলাম আমার ভিতরে এখনো একটা আলো দেখা যায়। পাগল ভাই, এই বন্ধ গড়ের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতে এখনো আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটুকু আছে বলেই তো গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও
জাগানে আজ তোমার গান শোনাবো। এলো আধার ফিরে পাখি এলো নীরে তোরে এলো তীরে বুঝি আমার হিয়া বিরাম পায় না গো। ও দুঃখ জাগানি। বিশ্ববাবু, তুমি আমাকে বলছো দুঃখ জাগানি না? তুমি আমার সমুদ্রের অহংকারের দেবী। যেদিন এলে দুঃখ পুরীতে আমার হৃদয় লোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিতে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারা দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আমার পরশ করে প্রাণ শোধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথা আড়ালেতে দাঁড়িয়ে থাকি ও দুঃখ জাগানিয়া তোমার গান শোনাবো। একটা কথা তোমায় বলি বাবু, যে দুঃখের গান তুমি গাও আমি তার খবর পাই। কেন রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই ডাক ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুড়ো ঘোড়ার কেশর ধরে সে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘে দুই বুড়োর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে যেতে মিশে তোলপাড়। প্রাণের সর্বস্ব বল করে সে হাত জিতে খেলা খেলে। সে খেলাতে আমাকে সে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে বাবু, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিতর একলা বেরিয়ে গেছে। যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না। তারপরে কত কাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? আমার তোরে ছিল চেনা কুলে বাঁধন যে তার গেল খুলে তারে হাওয়ায় হাওয়ায় দিয়ে গেল কো অচেনার একজন মেয়ে হঠাৎ তীর্থে উড়ন্ত পাখি যেমন মাটিতে এসে পড়ে, সে আমাকে ঠিক তেমনি করে এই ধুলো এনে ফেলে। আমি তো নিজেকে ভুলেছিলাম। তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরিচিকা তখন সহজে ভুলায়। তারপর দ্বিধারা নিজেকে আর খুঁজে পাওয়া যায়। একদিন ওই পশ্চিমের জানলা দিয়ে আমি দেখছিল মেঘের স্বর্ণ, আর সে দেখছিল সর্দারের সোনার চুলো। আমাকে কটাক্ষে বললে, আমায় নিয়ে চলো ওইখানে, দেখি কেমন তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে বলল যাবো নিয়ে। আনলুম তাকে ওই সোনার চুলোর নিচে। তখন আমার বাবুল ভাই, আমি এসেছি, এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি এখানকার রাজাকে পর্যন্ত যখন তলিয়েছো, তখন তোমাকে ঠেকাবে কিসে?
রাজাকে তোমার ভয় করে না? রাজের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? লোক মানুষ দুটো কাণ্ড, কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহদা, বাহু দুটো কোন দুর্গম দুর্গে লোহার অলঙ্কার, মনে হচ্ছে যেন রামায়ণ মহাভারত থেকে টেনে এসেছে কেউ। ঘরে ঢুকে কি দেখলে? হাতের উপর বাজ পাখি বসেছে, তাকে দাঁড়ের উপর বসে ও আমার মুখের দিকে এক দৃষ্টি চেয়ে রইল। তারপরে যেমন বাজ পাখি পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, ওই আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। এক সময় হঠাৎ জিজ্ঞাসা করলে, আমাকে তোমার ভয় করে না? আমি বললাম, একটু খোলা চুলের মধ্যে 2 হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইল। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। এরকম বলবো, হ্যাঁ, ও যেন 1000 বছরের বরগাছ, আর আমি যেন ছোট্ট পাখি। ওর ডালের একটি ডগায় কখন যদি একটু দোল খেয়ে যায়, নিশ্চয় মজ্জার মধ্যে খুশি লাগে। একলা কান্দি সেই খুশিটুকু দিতে বড় ইচ্ছে করে। তারপর ও কি বললে? সময় ছেঁকে উঠে ওর বর্ষা ফেলার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে বলে উঠল, আমি তোমাকে জানতে চাই। আর শিউরে উঠল, জানবার কি আছে, আমি কি তোমার পুঁথি? সে বললে, পুঁথিতে যা আছে সব চাই, তোমাকে চাই। তারপরে এরকম ব্যস্ত হয়ে উঠে বললে, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কিরকম ভালোবাসো? আমি বললাম, জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান, আর হালে লাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা রবি ছেলের মতো এক দৃষ্টি তাকিয়ে চুপ করে শুনবে। বললে, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম, এক্ষুনি। যেন রেগে গর্জন করে বললে, তৎক্ষণে না। আমি বললাম, হ্যাঁ পারি, তাতে তোমার লাভ। বললাম, জানি নে। তখন কিরকম ছটফট ছটফট করে বলে উঠলো, যাও যাও আমার ঘর থেকে যাও, বাদ নষ্ট করো না। মানে বুঝতে পারলাম না। সব কথার কষ্ট মানে ও জানতে চায়, যেটাও বুঝতে পারে না সেটাতে ওর মন ব্যাকুল হয়ে ওঠে, আর তাতেই সরকারের ছায়া, নিশ্চয় সরকার আমাদের কথা লুকিয়ে শুনেছে। এখানে তো সব জায়গায় সরকারের ছায়া, এড়িয়ে চলবার চৌকি। আচ্ছা, সরকারকে কেমন লাগে তোমার? ওর মতো মরা জিনিস আর দেখিনি, যেন বেদবোধ থেকে কেটে আনা বেদ, পাতা নেই, শিকড় নেই, মজ্জায় রস পর্যন্ত। প্রাণকে শাসন করতে গিয়ে ও প্রাণ দিয়েছে দুর্ভাগা। চুপ কর, শুনতে পারে না। চুপ করাটাকেও কি শুনতে পায়? যখন খোদাই করতে থাকি তখন পদে পদে কথায় বার্তায় সরকারকে সামলে চলি। তাই ওরা আমাকে অপদার্থ বলে অশ্রদ্ধা করেই বাঁচিয়ে রেখেছে। ওদের ওদের দণ্ডটা দিয়েও আমাকে ছেড়ে দাও, কিন্তু কিন্তু পারবি? তোর সামনে এলে মনটা স্পর্ধিত হয়ে ওঠে। সাবধান হতে ঘৃণা বোধ হয়। না, চুপ কর, বিপদকে তুমি ডেকে এলো না। ওই যে সরকার এসে পড়েছে। সকলের সঙ্গেই তোমার প্রণয়, বাজ বিচার নেই। এমনকি তোমার সাথেও শুরু হয়েছিল, কিন্তু ওই বাজ বিচার করতে গিয়েই বেঁচে গেল। কি নিয়ে আলাপ চলছে? তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় তার পরামর্শ করছি। এত সাহস, কবুল করতেও ভয় করে না? সর্দার, মনে মনে তো জানোই, হাজার ভিতরে পাখিগুলো সে তো আদর করে নয়। এ কথা কবুল করলেই কি, না করলে
হ্যাঁ, আদর করে না সে জানা আছে, কিন্তু কবুল করতেও ভয় করে না, এটা এই কদিন থেকে জানার দিচ্ছে। হঠাৎ তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, ওই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাই। সে আমি জানতো, তবু আশা দিলে যখন, জয় হোক তোমার সর্দার। এই না, এটা পূর্ণ ফুলের মালা। ছি ছি, মালাটা নষ্ট করলে, রঞ্জনকে দিলে না। জন্য মালা আছে। আছে ওই বুঝি গলায় তুলছে। জয়মালা এই কুন্দ ফুলে, এই যে হাতের দান, আর বরণমালা ওই রক্ত করবি, এই যে হৃদয়ের দান। ভালো ভালো, হাতের দান হাতে হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। আর হৃদয়ের দান যত অপেক্ষা করবে তত তার দাম বাড়বে। কি বলতে চাও বলো? ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন নিচে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ওকে তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের অতীত, যে পিঠে আলো পড়ে না, আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এই লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি। ভালোবাসি ভালোবাসি। ওই তোমার সাথী? ওকে এখন যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কি হয়? তোমার গলার সুর কিরকম হয়ে উঠলো? থামো তুমি, তোমার কেউ সঙ্গী নেই না? আমার সঙ্গী মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা থাকো কথা। মাগো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিল। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেলল। নিরন্তর টিকে থাকার থেকে বিনুমুখে মুক্তি। কি ভালো খবর নয়? আমারও চারিদিক থেকে তোমার কাপড়ের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। হ্যাঁ, তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। চারের আড়াল থেকে চশমার ভেতর দিয়ে দেখতেই পাবে না? না, ঘরের ভিতরে বসিয়ে দেখবো। তাতে কি হতো? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো, এরকম ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও, তুমি সময় নষ্ট করো না, যাও। না না, একটু বসো। তোমার অলোকের থেকে ওই যে রক্ত গরমের গুচ্ছ ঢালের কাছে নেমে পড়েছে, ওটা আমাকে দাও। হেনে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর সমীগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। তখন ইচ্ছে করছে তোমার কাছ থেকে টেনে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার ভাবছি, নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জুরি আমার মাথায় পড়িয়ে দেয়, তাহলে তাহলে কি হবে রাজা? তাহলে তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্ত গরমে ভালোবাসে,
আমি তাকে মনে করে এই ফুলে আমার কানে দুল পড়েছি। তা বলে দিচ্ছি, ও আমারও শনি গ্রহ, তারও শনি গ্রহ। এরকম কথা বলছো কেন? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে, দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। আর রঞ্জনকে যদি তোলে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই, আর তাকে যদি একটু চেনা না যায়? কি হয়েছে? তুমি মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? জানো না আমি কি ভয়ঙ্কর? হঠাৎ তুমি কি ভাব? লোকে তোমাকে ভয় করে, এইটাই দেখতে ভালোবাসো? আমি গায়ে শ্রীকণ্ঠ, যাত্রায় রাক্ষস সাজে। সে যখন আসরে নামে, ছেলেরা তাকে দেখে আটকে উঠলে সে ভারী খুশি হয়। তোমার যে সেই দশা। আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না? কি বলো? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা অদ্ভুত সাজিয়ে জালের আড়ালে রেখে অদ্ভুত করে সাজিয়ে রেখেছে। এই জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখিয়ে এসেছো, ভয় পেতে তারা একদিন লজ্জা করবে। আমার রঞ্জন যদি এখানে থাকতো, তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার শ্রদ্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি, তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছা করছে। তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি, দাঁড়িয়ে দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন তার রস বার করে, তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। যাও এখনই পালিয়ে যাও, চলে যাও। এই রইলাম দাঁড়িয়ে, কি করতে পারো করো, আমার বেশি করে গর্জন করছো কেন? আমি যদি অদ্ভুত নিষ্ঠুর, তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভিতর থেকে কখনো কোনো আত্মনাদ শোনেনি? হ্যাঁ, সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। দেশের মর্মস্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই, সেই সব ছিন্ন প্রাণের কান্না। নন্দিনী, গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভিতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দহন করে তাকে বের করবই। তার আগে আমার নিষ্কৃতি নেই। তুমি এত নিষ্ঠুর? আমি হয় পাবো, না নষ্ট করব। যাকে পাইনি তাকে দয়া করতে পারিনি, তাকে ভেঙে ফেলাও একরকম করে পাওয়া। ওকে আমার মুঠোমুখি হাত বের করছো কেন? আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছি, পালাও তুমি, পালাও। বাইরে যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে, পালাও। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা, যেন মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন করে পাবো ভাবিনি। নন্দিনী, তোমার সেই গুচ্ছ কালো চুলের নিচে মুখ থেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না নন্দিনী, আমি কত শ্রান্ত। কখনো ঘুমোও না, না? কেন জানো? ঘুমোতে আমার ভয় করে। তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিয়ে যাই। আকাশে কার বুকের মাঝে দেখা বাজে, দিগন্তে কার কালো আখির জলে যায় ভাসে।
মধ্যে যে বুড়ো ব্যাংকটা সকল রকমের সুরের ছোঁয়াজ বাঁচিয়ে আছে, গান শুনলে তার মনটি ইচ্ছে করে, তাই ওর হয় না। আচ্ছা পারবি, তোর মুখে আজ একটা তৃপ্তি দেখছি। তোর মনের মধ্যে কোন ভাবের অরুণোদয় হয়েছে আমাকে বলবি রে। মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয় রঞ্জন আসবে। নিশ্চয় খবর এলো কোন দিক থেকে? তবে শোনো বলি, আমার জানালার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধ্যে হলে ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওর ডানা দেখতে ভালো, আমার ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠে দেখি উত্তরে হাওয়ায় ভালো আমার বিছানা এসে পড়ে আছে। দেখো দেখো আমার বুকের আঁচলে। তাই তো দেখছি, আর এও দেখছি সকালে ঘুম। দেখা হলে এই পালক আমি তার চুলোয় পরিয়ে দেব। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাদাম। এবারে রঞ্জনকে কিছুতেই আসতে দেওয়া চলবে না। আগে ওকে তুমি রাখবো বলি তো ওই ভদ্র ঘরে সুরঙ্গে কাজ করাতে নিয়ে গেছো। কি হলো? কিছুতেই পারা গেল না। বললো নাকি হুকুম মেনে কাজ করে নাকি তার অভ্যেস নেই। তো অভ্যাস এখন শুরু করতে অসুবিধে কোথায়? সেই চেষ্টা করা গেল, বড় মোড়ল এলো কোটালকে নিয়ে। মানুষটার ভয় ডর কিছুই নেই, গলায় একটু শাসনের সুর লেগেছে কি? তুমি হো হো করে হেসে ওঠে, বলে গাম্ভীর্য নির্বোধের মুখো, আমি তাই ফাঁসাতে এসেছি। ওকে খোদাই দলে ওদের মধ্যে মাংস মজ্জা বলে আমি কিছু কি আছে? হয়তো নেই, কোনদিন ছিল? হয়তো ছিল, 384 কোথায়? জানি না। আমি চলু। ওই কার্ডটা পড়ে দাও। ওইসব ছাদে গলিতে কে না উঠেছে? ওইটা নিশ্চয়ই আমাদের অনুবারুকা বলল। ওরা আমাদের পাশেই দাঁড়িয়ে। মাথায় যেমন লম্বা, গায়ে তেমনি শক্ত। ওদের সবাই বলে ঢালবা। আষাঢ় চতুর্দশীতে আমাদের নদীতে ওরা মাছ খেলতে আসতো। ওদের এমন দশা কি করলে? কি শুনলো? খোলার ফেলে শব্দ বানাবি কিন্তু বলা। স্বপ্ন! একবার যে দেখো, আমি নন্দী, তোমাদের ইচ্ছাই পাড়ার নন্দী। দেখলে না, চিরদিনের মতো মাথায় রেখে গেছে। আমার ইশারাতে যার রক্ত নেচে উঠল, আমার তাকে সে সারাই দিলে না। গেল গো, আমাদের গায়ে সব আলো নেমে গেল। ওটা ভাব লোহাটা কয়ে গেছে, কালো মরছি তাই শুধু বাকি। এমন কেন হলো? এমন কেন হলো? নন্দিনী, যে দিকটাতে ছাই তোমার দৃষ্টি আর সেই দিকটাতে পড়েছে। একবার শিখার দিকে তাকাও, দেখবে তার জিহ্বা লক লক করছে। বুঝতে পারছি। রাজাকে তো দেখেছো, তার মূর্তি থেকে তোমার মন নাকি মোহিত হয়েছে। হয়েছে বইকি, সে যে অদ্ভুত শক্তির চেহারা। ওই অদ্ভুতটি হলো যার জমা, আর এই কিম্ভূতটি হলো তার খরচ। ওই ছোটগুলো হতে থাকে ছাই, আর এই বড়টা জ্বলতে থাকে শিখা। এই হচ্ছে বড় হওয়ার তত্ত্ব। শোনো, শোনো, কাকে ডাকছো তুমি? জানে বসে থাকা তোমাদের রাজাকে। ভিতরের কমাট পড়ে গেছে, বাইরের ডাক শুনতে পাবে না। বিশু বাবু, আমার বাবুল মা। তাকে কেন ডাকছো? এখনো বেশি ফিরল না, আমার ভয় পর্যন্ত
হচ্ছে সেই পালোয়ানে, সেই যে জগৎ বিখ্যাত গজ্জু, যার ভাই ভজন স্পর্ধা করে রাজার সঙ্গে এলো কুস্তি করতে। তারপর তার লহটির একটা ছেঁড়া সুতো কেউ দেখতে পেল না। সেই রাগে গজ্জু এলো তার ঢুকে, তাকে গোড়াতেই বলেছিল, এর একটা সুরঙ্গ খুঁজতে যাও তো এসো, মরতে মরতেও কিছুদিন টিকে থাকবে, পৌরুষ দেখাতে যাও তো এক মুহূর্ত টিকবে না। এবার কঠিন জায়গা। এখানে শুয়ে পড়ে তুমি পালা। ওদের দেখো না কোথাও চোট লেগেছে। বাইরে থেকে হবে না। আর একটি দিনের জন্য যেন গায়ের জোর পায়, আর একটি দিনের জন্য ওই সর্দারটা ঘাড় মটকে দেওয়ার জন্য। আমাদের বাসায় নিয়ে যায়। সাহস করিবে নন্দিনী, এখানকার নিয়ম মতে তাতে অপরাধ হবে। যে অপরাধের শাস্তি দেবার কোনো কেউ নেই, সেটা পাপ হতে পারে কিন্তু অপরাধ নয়। নন্দিনী, এই সমস্ত দিক থেকে তুমি একেবারে সরে এসো। ওই যে সরকার আসছে, আমি তো আমার উপরে সরকারি কেন না আন্দাজে বলতে পারি। তুমি ভিতরে ভিতরে ওর মনের তারে টান লাগিয়েছ। সুর যতই মিলছে না, বেসুর ততই করা হয়। তোমার ফুলের মালা গাছটি দেখে আমাদের গোসাইজির দুই চোখ বলতে বলতে প্রভু প্রণাম। ওই সেই মালাটি নন্দিনী আমাকে দিয়েছে। শুকনো প্রাণের দান, ভগবানের শুদ্ধ বিষয় লোকের হাতে পড়েও তার শুকনো কমলা এদের শক্তি পাপি প্রাণের পাই। কি ব্যবস্থা করো, প্রাণের আর কতটুকুই বা বাকি। সব দিকে যে পরিমাণে আমাদের সরকার কিন্তু বৎসে এসব আলোচনা তোমাদের বাঁচিয়ে রাখতে বুঝি পরিমাণ বিচার আছে। আছে বই কি মা লক্ষ্মী, পার্থিব জীবনটা সীমাবদ্ধ, তাই হিসাব বুঝে তার ভালো বাড়বে। আমাদের স্ত্রী লোকের পরে ভগবান সহ দায়িত্ব চাপ দিয়েছেন, সেটা বহন করতে গেলে আমাদের ভাগে প্রাণের সারাঞ্চন অনেকটা বেশি পরিবর্তন। কেননা ওদের ভার লাগানোর জন্যই তো আমরা বাঁচিয়ে কি ওদের পক্ষে কম লাগবে। ভগবান তোমার উপরে এনে কোন উপকারের সংঘাত চাপিয়েছে। যে প্রাণ সীমাবদ্ধ নয়, তার অংশ ভাগ দিয়ে কারোর সঙ্গে কারোর আলোচনার ঝগড়া আমরা গোসাইরা সেই প্রাণের রাস্তা দেখার সীমাবদ্ধ প্রাণ নিয়ে এরকম অধমরা হয়ে পড়ে থাকবে। পড়ে থাকতেই বা দেবো কেন? এখন থেকে নিজের জোরে চলবারও দরকারই হবে না, আমাদের জোরেই চালিয়ে নিয়ে বেড়াবে। কি আদেশ প্রভু? এর মধ্যে গলা কেমন বেশি মিহি হয়ে এসেছে, মনে হচ্ছে আমাকে নাম কীর্তনের দলে টেনে দিতে পারবো। হকি ওপাড়ার মোড়লের ঘরে তো থাকার ব্যবস্থা হয়েছে, চলে যাস সেখানে। ও চলতে পারবে কেন? মানুষ চালানোই আমাদের ব্যবসা। আমরা জানি মানুষ যেখানে মুখ থুবড়ে পড়ে আরো খানিকটা খেলা দিবে, আরো দেবে। যাও যে আদেশ প্রভু, সে আদেশ। আমরা যাচ্ছি তোমার সঙ্গে মোড়লের ঘরে, সেখানে তো তোমাকে দেখবার কেউ নেই। না, সরকার রাগ করবে। আমি সরকারের কাছে কল করি। আমি করি, দোহাই তোমার, আমার বিপদ বাড়িও না।
বাতাস নিয়ে যায় মেঘকে, তাকে যদি দোষের মনে করো তাহলে খবর নাও বাতাসকে কে দিয়েছে খেলা। তোমরাও মানুষ নও, আর যাদের চালাও তারাও মানুষ নয়। তোমরা হাওয়া আর তারা মেঘ। তুমি নিশ্চয় জানো কোথায় আছে আমার বিশু বাবা। নিশ্চয়, যে যেখানেই থাকছো আমি ভালোর জন্য। কার ভালোর জন্য? তাকে বিচারশালায় রেখেছি। বিদ্যুৎ শিখার হাতে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে, আমি সেই বজ্র বয়ে এনেছি। ভাববে তোমার সরকারি শোনার জন্য। তবে সত্যি কথাটা বলে যায়, বিশুর বিপদ ঘটিয়েছ তুমি। হ্যাঁ তুমি। এতদিন কীটের মতো মাটির নিচে গর্ত করে সে চলছিল, তাকে মরবার কথা মেরতে শিখিয়েছ তুমি। ওগো ইন্দ্রদেবের আগুন অনেককে পড়াবে, তারপর শেষ বোঝাপড়া হবে তোমাকে আমাকে। আর বেশি দেরি নেই। তাই তো, কিন্তু একটা কথা বলে, রঞ্জনকে আমার সঙ্গে দেখা করতে দেবে? কিছুতেই না। কিছুতে না। দেখবো তোমার সাধ্য কিসে। তার সঙ্গে আমার মিলন হবেই, হবেই, আজই হবে। এই তোমাকে বলে দিল। শোনো রাজা, শোনো, কোথায় তোমার বিচার? তোমার জানের এই অনাল ভাগ্য আমি। নন্দিনী, কি করছে বলতো আমার, জানিস কি কোথায় আছে আমাদের বিশু? হ্যাঁ হ্যাঁ নন্দিনী, মনটাকে ঠিক করে রাখো, এখনই তার সঙ্গে দেখা হবে। জানি প্রহরীদের কর্তা আমার মুখ দেখে কেন দয়া করলে। আমার অনুরোধে এই পথ দিয়ে বিশুকে মুখে রাখেছি। প্রহরীদের কর্তা? তবে কি? হ্যাঁ হ্যাঁ, ওই যে বিশু আছে, ওই যে। তোমাকে ওরা আমার করে বেঁধে নিয়ে কোথায় গেলে? কিছু ভয় করিস রে পাগলি, এতদিনে আমার মুক্তি। যখন ভয় ভয় পদে পদে বিপদ সামনে চলতুম, তখন ছাড়া ছিল, সে ছাড়ার থেকে বন্ধন আর নেই। চাবুক মেরেছে, যে চাবুক দিয়ে কুকুর মারে সেই চাবুক, যে চাবুক ওদের এই রশি দিয়ে তৈরি, সেই রশির সুতো দিয়ে গোসাইয়ের জপমালা তৈরি। যখন যখন ঠাকুরের নাম জপ করে তখন সে কথা ওরা ভুলে যায়, কিন্তু ঠাকুর মনে রাখেন। আচ্ছা আচ্ছা বিশু, আমি যদি চেষ্টা করি তাহলে ওরা তোমার বদলে আমাকে নিতে পারে। এই যে তোর পাগলের মতো কথা। আরে শাস্তিতে তো আমাকে বাঁচবে না, আমার বয়স স্বল্প, আমি খুশি হয়ে সয়ে নিতে পারবো। আজকে আমি কাজ কামাই করেছি, ওরা তা টের পেয়েছে, আমার পিছনে ডাল গুপ্তা লাগিয়েছে। ওরা ওরা যে অপমান আমাকে করবে, এই শাস্তি তার থেকে আমাকে বাঁচাবে। এখনো ধরা পড়লে চলবে না, একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসেছে, যে করে পারিস তাকে বের করতে হবে, সহজ নয়। নন্দিনী নন্দিনী, তাহলে তাহলে বিদায় নিল।
অন্তরের ধন সব প্রকাশ পেয়েছি। আর কি চাই? পাগলি, মনে আছে নীলকণ্ঠের পালক রঞ্জনের চূড়ায় পরিয়ে দিতে হবে। পাগলি, শুনতে পাচ্ছিস ফসল কাটা মাঠের লীলা শেষ হলো, ক্ষেতের মালিক পাতা ফসল ঘরে তুলল। আর হৃদয় প্রহরী, চলো। নন্দিনী, বিশু তোমার সাথে এলো? সে এখন কোথায়? সত্যি করে বলো। বন্দি করে নিয়ে গেছে। কি? রাক্ষসী, তুই তাকে ধরিয়ে দিয়েছিস, তুই ওকে ছাড়। কোন মুখে এমন কথা বলতে পারলে? তবে কেন আমি ওকে ভুলিয়ে সর্বনাশী? এখানে তোর কি কাজ? কেবল সবার মন ভুলিয়ে ভুলিয়ে ঘুরে বেড়াস। নন্দিনী, এখানে সবাই সবাইকে সন্দেহ করে, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। এমনকি মনে মনে আমি তোমাকে, কিন্তু সে কথা এখন থাক। আজ যেন কেমন তর লাগছে। হবে, তা হবে। আমার সঙ্গে এসেই বিপদে পড়েছি। তোমাদের কাছে থাকলে নিরাপদে থাকতো, সে কথা নিজেই তো বললি। তবে কেন আনলি ওকে ভুলিয়ে সর্বনাশী? ও যে বললে ও মুক্তি চায়, ভালো মুক্তি দিয়েছিস ওকে। আমি তো সব কথা বুঝতে পারিনি। ও কেন বললে বিপদের তলায় তলিয়ে তবে ওর মুক্তি? আমরা নিরাপদের মাঠ থেকে মুক্তি চাই যে মানুষ, আমি তাকে বাঁচাবো কেন? ওসব কথা বুঝি রে। ওকে ফিরিয়ে যদি না আনতে পারিস, মরবি, তুই মরবি। ওই সুন্দর পাড়া মুখখানা দেখে আমি বলি রে। চল না, এখন মিছি মিছি বকাবকি করে কি হবে? চলো, কারিগর পাড়া থেকে দলবল জুটিয়ে আনি, ওই বন্দিশালা আমি ভেঙে চুরমার করে দেবো। আমি যাবো তোমাদের সঙ্গে। তুমি কেন যাবে? আমি তো যাবো। অনেক ভাঙন ভেঙেছো, বাড়াতে নিয়ে আর কাজ নেই। চলো। তোমরা কোথায় চলেছো? আমরা ধ্বজা পূজা নৈবেদ্য চলেছি। রঞ্জনকে দেখেছো? আরে তোকে 5 দিন আগে একবার দেখেছিল, আর দেখিনি। এখন কোথায় আছে সে? ওই যে সরকারিদের ভোটে যাচ্ছে, ওদের জিজ্ঞাসা করো। ওরা অনেক কিছু শুনতে পায় যে আমরা শুনতে পাইনি। একবার বলে যাও, একবার বলে যাও। রঞ্জনকে একবার বলো। রত্ন হয়ে এসেছে, রাজা এক্ষুনি বেরোবে, তাকে জিজ্ঞাসা করো। আমরা শুরুটা জানি, শেষটা জানি না। দরজা খোলো। দরজা খোলো। আবার এসেছে তুমি এই অসময়ে। এখনই যাও, এখনই যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই,
শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না। পূজার ব্যাঘাত হবে। যাও যাও, এখনই যাও। এমন করে ভয় দেখাতে পারবে না, আমার ভয় ঘুচে গেছে। মরি সেও ভালো, দরজা না খুলে নড়ব না। আহ, রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে। পুজোয় যাবার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পূজার জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারে। মানুষের নাগাল চাইছে, তার সময় অল্প। নন্দিনী, আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো। আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যা, তখন নড়ব না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই আমাকে ভয় করো না। আজ ভয় করতেই হবে। হ্যাঁ, আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো, স্পর্ধা চূর্ণ করবো। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে, দেখতে পাচ্ছি। পরিচয় অপেক্ষাতেই আছি। হলো না ওই কে পড়ে রঞ্জনের মতো দেখছি যেন। রঞ্জন? না না না, সে কখনোই রঞ্জন নয়, কখনোই রঞ্জন নয়। এই তো আমার রঞ্জন। জানো রঞ্জন, ঠকিয়েছে আমাকে, ওরা ঠকিয়েছে। সর্বনাশ, আমার নিজের শক্তি আমাকে মানছে না, আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক করা, সর্দারকে ডেকে নিয়ে আয়, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, রাজা, সবাই বলে তুমি জাদু জানো। রঞ্জনকে জানিয়ে দাও রাজা, রঞ্জনকে জানিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিনি। জাগরণ শিখিয়ে দিতে পারি। তোমরা আমার তো ওই কুপের মুখ বাড়াও। কেন এমন সর্বনাশ করলে রাজা? কেন এমন সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি, আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমার সমস্ত শক্তি দিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনে অভিশাপ আমাকে লেগেছে। ও কি আমার নাম বলেনি? হ্যাঁ, বলেছিল, কিন্তু এমন করে বলেছিল যে আমি সইতে পারিনি। আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠেছিল। নীলকণ্ঠ পাখির পালক এই পড়িয়ে দিল তোমার জুতো। আজ হতে তোমার জয়যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রার বাহন আমি। এই তো ওর হাতে সেই রক্ত গরবের পঞ্জরি। তবে তো কিশোর ওকে দেখেছিল। রাজা, কোথায় গেল সেই বালক? কোন বালক? যে বালক এই রক্ত গরবের পঞ্জরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু কত তার বাক্য। নন্দিন, সে স্পর্ধা করেছিল আমাকে আক্রমণ করতে। তারপরে কি হলো তার? বলো বলো, বলতেই হবে, নাহলে চুপ করে থেকো না। সে লুপ্ত হয়ে গেছে।
তোমার লড়াই। আমি কি তোমাকে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি? মুহূর্তে মুহূর্তে আমার সেই বড়া আমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার তবে কাছে এসো, আমার সঙ্গে চলো। তুমি আমাকে তোমার সাথী করে আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়ে গেছে, সেই লড়াই শুরু হয়ে গেছে। এই আমার ধ্বজা, এই আমার ধ্বজা আমি ফেলে ফেলি এক গন্ধ, তুমি ছেড়ে ভালো এক বেদন। আমারই হাতে হাত রেখে আমাকে মারু, আমাকে মারু, আমাকে সম্পূর্ণ করে মারু। বিশুকে আমরা কিছুতেই যাবে না। বুঝি রাজা ও ডাকিনি এর সাথে পরামর্শ চলছে। বিশ্বাস করেনি। তোমরা কি করতে বেরিয়েছো? ওই বন্দিশালার দরজা ভাঙতে। মরি তবু ফিরব না। ফিরবে কেন? ভাগার কাজে আমিও দিয়ে চলেছি। ওই আমার শেষ চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। নন্দিনী, নন্দিনী কিছু ভালো বুঝতে পারছি না। আমরা সরল মানুষ, দয়া করো আমাদের ঠকিও না। তুমি তো আমাদেরই ঘরের মেয়ে। আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আসবে। ওই দেখো এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে। কি এই রঞ্জন সর্বনাশ কে নিঃশব্দে পড়ে আছে? নিঃশব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যেই শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না। কিন্তু কিন্তু মহারাজ আমাদের ভুল বুঝছেন না তো? আমরা তো আপনারই বন্দিশালা ভাঙতে চলেছি। হ্যাঁ, আমারই বন্দিশালা, কিন্তু তোমাকে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। একলা তোমার কাজ নয়। সন্তানের জানতে পারলেই ঠেকাতে আসবে। তাদের সাথে আমার লড়াই। সৈন্যরা তোমার নির্দেশ মানবে না। একলা লড়বো, সঙ্গে তোমরা আছো। জিততে পারবে? মরতে তো পারবো। এতদিন বাদে আমি মারোয়াড়ার মতো কিছু পেয়েছি, বেঁচেছি। সদা ওই দেখো রাজা, রাজা শুনতে পাচ্ছ ওই গর্জন? শুনছি, গর্জন শুনছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে সর্দার সৈন্য নিয়ে আসছে। এত শিগগিরই কি করে সম্ভব হলো? নন্দিনী, আগে থেকে ওরা প্রস্তুত ছিল, কেবল আমি জানতে পারিনি। আমাকে ওরা ঠকিয়েছে, আমারই শক্তি দিয়ে আমাকে বেঁধেছে, আমাকে ঠকিয়েছে। সর্দার, ওই দেখো আমার কুন্দ ফুলের মালা ওর বর্ষার আনে তুলিয়েছে। ওই মালাকে আমার রক্ত বরণের রং দিয়ে লাল করতে যাব। সর্দার, সর্দার, আমাকে দেখতে পেয়েছে। সর্দার,
পারতাম মানে আমাদের একটা সামারে একটা ক্যাম্প হয়, উইন্টারেও একটা ক্যাম্প হয়, মানে আজকে ক্যাম্পটা শেষ হয়েছে 7টার সময়, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এরপরেও যদি এরকম কোনো আয়োজন হয়, সুচল পঞ্চম তার পাশে থাকতে পারলেও গর্বিত হবে। এরপরে আমাদের অধ্যাপক মশাই অনেক দূর থেকে আমাদের সাথে এসছেন, আজকেও এসছেন, অভিনয় করেছেন। দেবাশিস বাবুকে কিছু বলতে বলবো। ধন্যবাদ সজলকে, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের এই উচ্চাকাঙ্ক্ষী প্রয়াসের সময় ধৈর্য ধরে আমাদের নাটকটি দেখবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বর্ণালীকে ধন্যবাদ, ধ্রুবপদকে ধন্যবাদ আমাদের অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ফাগুলাল ছিলেন সুভাষদা। সুভাষদা খুব বিপদের সময় আমাদের পাশে ছিলেন, আমরা সুভাষদার কাছে কৃতজ্ঞ। সুভাষদাকে একটু কিছু বলতে বলছি। নাটকের শেষে অ্যাকচুয়ালি কিছু বলার থাকে না, আর এখন তো নয়, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। শুধু এইটুকুনি বলি যে আমি বারাসাত নাগরিক থিয়েটারের একজন সামান্য নাট্যকর্মী, কিন্তু যখন শুনলাম বর্ণালী আমার দীর্ঘদিনের পরিচিত, বর্ণালীরা যখন রক্তকরবী করবে, মঞ্চস্থ করবে ভেবে রেখেছে, তখন ওরা যখন আমাকে বললো ওদের সঙ্গে থাকার জন্য, বর্ণালী সেই ডাককে উপেক্ষা করার সাধ্য আমার ছিল না, তাই এসছি। চেষ্টা করলাম, খুব অল্প সময়ের জন্য আমি এসছি এবং ওদের দলে করতে পারলাম, এইটুকুনি ব্যাস। এইটুকুনি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর মঞ্চের ভেতরে আমার এই বন্ধুরা, আমার এই ভাইরা আপনাদের আমাদের থিম সং যেটা ছিল ওরাই গিয়েছে, ধ্রুবপদের বন্ধু, ছাত্রী সবাই। আর অমিত সেন, সৌভিক চক্রবর্তী, অমিতাভ সরকার, আমাদের রাজা, আমার কাকু উদয় খান রায়, আর আমাদের কিশোর ভাই রুদ্র, ও হ্যাঁ দেখতে পাচ্ছেন না বোধহয়, ও কিশোর, আমাদের মরুন দাদা, কেশাদা, সব্বার মানে কি বলবো, অকুণ্ঠ সহযোগিতা ছাড়া এই নাটক সম্ভব ছিল না। আমাদের সর্দার দাদা, এই সর্দার দাদার সঙ্গে আমার বরাবরের ঝগড়া একটুখানি। আমাদের যে এতক্ষণ ধরে সহ্য করেছেন এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা কেউই নাটকের লোক নই, হ্যাঁ, আমরা মানে আমি যেরকম মানে আমরা গান বাজনার জগতের লোক, এরকম প্রচুর প্রফেশনাল লোকজন সব আমরা মিলে একটা চেষ্টা নিয়েছি, করেছি, এবং সেটা বর্ণালী মানে সহযোগিতা এবং এই ধ্রুবপদের মানে প্রতি আমরা মানে ভীষণ ভীষণ কৃতজ্ঞ যে আমাদেরকে একটু সুযোগ দেবার জন্য। ধন্যবাদ। ধ্রুবপদের প্রথম দিন থেকে সুদক্ষিণা আমাদের সঙ্গে, সেই সুদক্ষিণা আর জানিয়েছিলাম নামটা বলতে ভুলে গিয়েছিলাম। আর গোসাই কিছু বলবে না, গোসাই শুধু হাততালি দেবে। গোসাইকে কিছু নন্দিনী বলতে বলছি। গোসাই কারণে হোক অকারণে হোক নাট্য আন্দোলন ছড়িয়ে পড়ে। কিছু বলার নেই, সবাই এতক্ষণ ধরে দেখেছেন আমাদের, এটাই পাওনা, আর কিছু না। আর আমি পুরো কৃতিত্বটা সত্যিই বর্ণালীর, কারণ ও যদি এই উদ্যোগটা না নিত তাহলে কোনোদিনই আমরা হয়তো এরকম একটা কিছু করার কথা ভাবতাম না। আমি বরাবরই ছিলাম দর্শক, নাটক দেখতে ভালোবাসি। এই দর্শক তো উল্টো দিকে থাকে, দুর্ভাগ্যবশত আমি এখানে চলে এসেছি। চেষ্টা করব পরের বার যাতে ঠিক মতন অভিনয়টা করা যায় রক্তকরবী
এই বর্ণালীর সংগঠনের মধ্যে দিয়ে।